না, এটা হতে পারে না। রিশফা কিভাবে আমার বোন হবে? আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা মারা গিয়েছে, আর আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন। স্যার বলল, দেখো, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, শুধু মাঝে মাঝে সত্য গোপন করেছি। কিন্তু এটা সত্য কথা, রিশফা তোমারই ছোট বোন। তোমাদের দুজনের বাবা আলাদা হলেও মা কিন্তু একজনই। আচ্ছা, তুমি কি তোমার মাকে মরতে দেখেছো বা তার কবর কোথায় সেটা দেখেছো? না স্যার, আমি তখন খুব ছোট। বাবার মুখে শুনেছি মা মারা গিয়েছে, আর এতদিন আমি সেটাই জেনে আসছিলাম। তোমার বাবা আর মায়ের বিয়েটা ছিল প্রেমের বিয়ে। পরিবারের অমতে বিয়ে করার কারণে তোমার দাদু বাড়ির কেউ সেটা মেনে নেয়নি। বিয়ের পর দিন যতই যাচ্ছিল তোমার মায়ের উপর অত্যাচারের মাত্রা ততই বাড়ছিল। এসব নিয়ে তোমার বাবার সাথে তোমার মায়ের প্রতিদিন কথা কাটাকাটি হতেই থাকে। তোমার বাবাও বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে যায়। তার স্ত্রীর প্রতি হওয়া অত্যাচারে তার কিছুই আসতে যেত না। অবশেষে বছর না ঘুরতেই তাদের কোল জুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান এলো। নাম রাখা হলো রিশফা। সেটাই ছিলে তুমি। তোমার মা ভেবেছিল হয়তো এবার তাকে সবাই ভালোবাসবে। সত্যি বলতে তারা কখনোই তোমার মাকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করেনি। তাই তুমি জন্ম নেওয়ার পরেও তাদের অবহেলা চালিয়ে যেতে লাগলো। তোমার বাবা তখন সম্পূর্ণ একজন আলাদা মানুষ। তোমার বয়স তখন 1.5 মাস হবে। হঠাৎ তোমার আব্বু তার পরিবারের পছন্দে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। তোমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। অনেক কান্নাকাটি করেও তোমার মা তাদের মন গলাতে পারেনি সেদিন। তোমার মাকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেওয়া হলো, কিন্তু তোমাকে রেখে দিল তারা তাদের কাছে। তোমার মা সবার পায়ে ধরেছিল যেন তোমাকে দিয়ে দেয় অন্তত, কিন্তু তারা দেয়নি। তোমার মাকে সেদিন খালি হাতেই বের করে দেওয়া হয়েছিল। আর তোমাকে ছোটবেলা থেকে জানিয়ে এসেছে তোমার মা মারা গিয়েছে। আমি অশ্রুসিক্ত চোখে গালিব স্যারের দিকে তাকিয়ে আছি। বুক ফেটে কান্না পাচ্ছি আমার। হিসকি তুলতে তুলতে বললাম, তারপর কি হয়েছিল? স্যার আবার বলতে শুরু করলো, তারপর তোমার মা তার বাবার বাড়ি চলে আসে। তার বাবা তাকে ফেলে দেয়নি সেদিন, বুকে জড়িয়ে নিয়েছিল নিজের আদরের মেয়েকে। তার প্রায় 1 মাস পর তোমার মায়ের আবার বিয়ে ঠিক করলো তার বাবা। তোমার মা কিছুতেই এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু একবার তার বাবাকে কাঁদিয়েছে, অন্তত এবার তার বাবার মুখে হাসি ফুটুক, এই ভেবে রাজি হয়ে যায়। তারপর বিয়ে হয়ে যায় এক ইতালি প্রবাসীর সাথে। মানুষটা অনেক ভালো ছিল। তোমার মাকে নিয়ে কয়েকবার তোমাকে দেখতে গিয়েছিল তার মন ভালো করার জন্য, কিন্তু তারা তোমাকে একটি বারের জন্যও দেখতে দেয়নি। বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে। তার 1 বছর পর তোমার মায়ের আরেকটা মেয়ে হয় সেই ঘরে। তোমার মা তার ওই মেয়ের নামও তার প্রথম আদরের মেয়ের নামের সাথে মিলিয়ে রিশফা রাখে, তাতে অন্তত এটা মনে হবে রিশফা তার সাথেই আছে। সে তোমার ছোট বোনের মাঝে তোমাকে খুঁজে পেত। কিন্তু দেখো সৃষ্টিকর্তার কি অপর খেলা, সে তার সেই মেয়েকেও হারিয়ে পাগল হয়ে গেল। আর আজকে এত কিছু হচ্ছে সে রিশফাকে হারানোর কষ্টেই। রিশফা তোমার পর না, তোমারই ছোট বোন। তোমরা এক মায়েরই মেয়ে। আমি হাউমাউ করে কেঁদে স্যারকে জড়িয়ে ধরলাম। আমার বোন আমার কাছে মৃত্যুর পর এসে দেখা দিয়েছে। যে মাকে আমি ছোটবেলা থেকে মৃত ভেবে এসেছি সেই মা বেঁচে ছিল এতদিন। আমি কেন এসব আগে জানলাম না? গালিব স্যার আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এখন তো জেনেছো, এবার হোস্টেলে চলে যাও। নিজেকে আর ক্লান্ত করো না, বাকিটা আমি সামলাতে পারবো। আমি চোখ মুছতে মুছতে বললাম, কি বলছেন স্যার? আমার বোন মৃত্যুর পরও কষ্ট পাচ্ছে, আর আমি গিয়ে আরাম করব? আমিও আপনার সাথে আসবো। আমি আমার বোনের জন্য সব করব। গালিব স্যার হাসতে হাসতে বলল, তাই নাকি? একটু আগেও তো বলেছিলে অপরিচিত কারোর জন্য নিজেকে বিপদে ফেলতে পারবে না। তুমি এসব থেকে নিজেকে সরিয়ে নিতে চাও। যখন জানতে পারলে রিশফা তোমার বোন, তখনই দরদ উঠলে পড়ছে। আমি তো রিশফার কেউ না, রিশফার সাথে আমার কোনো রক্তের সম্পর্কও নেই। কই, আমি তো একবারও পিছিয়ে যাওয়ার কথা মাথায় আনিনি। কারণ কেউ বিপদে পড়লে আমি সম্পর্ক খুঁজি না। বিপদে পড়া প্রত্যেকটা মানুষই আমার আপনজন, আর এটাই আমার ধর্ম, এটাই মানব ধর্ম। এখন যাও তুমি, আমি একাই পারবো, আমার কাউকে দরকার নেই। আমি স্যারের পায়ে পড়ে গেলাম, কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আজ থেকে আমার ধর্ম মানব ধর্ম। বিপদে পড়া কাউকে আমি আর পর ভাববো না। প্লিজ আমাকে আমার বোনের কাছে নিয়ে যান। স্যার আমাকে উঠিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার কান্না থামাও। কাঁদলে তোমাকে সাতচুনের বড় খালার ভাতিজির মতো লাগে। এখন চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, স্যার আপনি পারেনও বটে, চলেন চলেন, রিশফা আমাদের অপেক্ষায়। রিশফার কবরটা ওদের বিল্ডিং এর ঠিক পেছনে। আনিসা আপু কবর থেকে মৃতদেহ নিয়ে আবার কবরটা আগের মতো করে দিয়েছে। একটা মেয়ে হয়েও এত কঠিন একটা কাজ কিভাবে করলো সে মাথায় আসছে না। কবরের পাশে ছোট্ট একটা নালা, এখানেই রিশফাকে মেরে ফেলে দিয়েছিল তারা। আর একটু দূরেই নারকেল গাছটা বড় দৈত্যের ন্যায় দাঁড়িয়ে আছে। গাছের মাথায় তাবিজ রাখা, এটা নিয়ে পুড়িয়ে দিতে হবে। নারকেল গাছের সামনে গিয়ে দুজনের দিকে তাকালাম। আমি বললাম, তাকিয়ে আছেন কেন স্যার? গাছে উঠে তাবিজটা নিয়ে আসেন। স্যার বলল, হ্যাঁ উঠবো, তবে একটা সমস্যা আছে। আসলে আমি গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না। স্যার এখন মজা না করে তাড়াতাড়ি গাছে ওঠেন, দরকার পড়লে আমি আপনাকে গাছ থেকে নামিয়ে আনবো। প্রায় সকাল হয়ে এসেছে, লোকজনের আনাগোনা শুরু হলে আমাদের কাজ কঠিন হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছ। এই বলে স্যার গাছে উঠতে যাবে এমন সময় নালার পানিতে কিছু একটা পড়ার শব্দ হলো। আমরা তাকিয়ে দেখলাম নালার পানি এখনো দোল খাচ্ছে। এগিয়ে গেলাম সেদিকে, তেমন কিছু চোখে পড়লো না। হঠাৎ পানি থেকে লতাপাতার মতো কিছু একটা উঠে এসে মুহূর্তের মধ্যেই আমার পায়ে পেঁচিয়ে আমাকে টান মেরে পানিতে নিয়ে যেতে লাগলো। গালিব স্যার খপ করে আমার হাত ধরে ফেললো, কিন্তু উনি আমাকে টেনে রাখতে পারছিল না, আমাকে প্রায় পানিতে টেনে নিয়েছে। তখন স্যার পকেট থেকে একটা চাকু বের করে আমার হাতে দিয়ে বলল, ভয় পাবে না, আমি তোমাকে ধরে রেখেছি, তুমি চাকু দিয়ে লতাগুলো কেটে ফেলো। স্যারের কথা মতো লতাগুলো কাটতে লাগলো।
লাগলাম। এক পর্যায়ে সেগুলা কেটে নিজেকে মুক্ত করলাম। স্যার না থাকলে আমাকে পানিতে ডুবিয়েই নিত আজ। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তুমি চাকুটা নিয়ে নিচে অপেক্ষা করো, আমি তাবিজটা নিয়ে আসছি। গালিব স্যার বাদরের মতো লাফিয়ে লাফিয়ে নারকেল গাছে উঠে গেল। আমি চাকু নিয়ে নিচে অপেক্ষা করছি। গাছের ওপরে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। প্রায় 5 মিনিট হয়ে গেল, স্যারের কোনো সারা শব্দ নেই। আমি একটু জোরে ফিসফিস করে ডাক দিলাম, স্যার আপনি কোথায়? তাবিজটা কি পেয়েছেন? কিন্তু স্যারের কোনো সারা শব্দ নেই। এবার একটু ভয় হলো আমার, স্যারের কোনো বিপদ হলো না তো? আমি গাছের চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, না স্যারকে তো দেখা যাচ্ছে না। এবার আমি কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ হন্তদন্ত হয়ে গাছের ওপর থেকে এক ছুঁয়ে নিচে পড়লো স্যার। আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম। স্যার কি হয়েছে? এতক্ষণ কই ছিলেন? স্যার কোনো কথা বলতে পারছিল না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। মনে হচ্ছে যেন মরতে মরতে বেঁচে গিয়েছে। দৌড়ে গিয়ে নালা থেকে ওড়না ভিজিয়ে এনে স্যারের মাথায় পানি দিলাম। খেয়াল করলাম তার চেহারায় অনেক ক্ষতের দাগ। মনে হচ্ছে যেন কোনো প্রাণীর নখের আঘাত এগুলা। সেখান থেকে রক্ত বের হচ্ছে, গলায় আঙুলের ছাপ। তার মনে হচ্ছে কেউ তার গলা চেপে ধরেছিল। বুঝতে পারলাম গাছের উপর খারাপ কিছু হয়েছে তার সাথে। স্যার কোনোভাবে উঠে দাঁড়িয়ে আমার হাতে পুটলির মতো কিছু একটা দিয়ে বলল, এটা ধরে রাখবা, যতক্ষণ না এটাতে আগুন ধরবে। তোমার কষ্ট হলেও আমি বলার আগ পর্যন্ত এটা ছাড়বে না। আমি স্যারের কথা মতো সেটা ধরে রাখলাম। স্যার লাইটার বের করে সেটাতে আগুন দেওয়ার চেষ্টা করলো কয়েকবার, কিন্তু কিছুতেই সেটাতে আগুন ধরছে না। স্যার বলল পানি দিয়ে ভেজানো লাগবে একবার। স্যার আমার হাত থেকে তাবিজটা নিয়ে নালার কাছে গিয়ে ওটা সহ হাত ডুবিয়ে দিল পানিতে। হঠাৎ মনে হলো কিছু একটা স্যারের হাত টেনে ধরেছে। স্যার আমাকে বলল লাইটার জ্বালিয়ে রাখো। আমি হাত ওঠানোর সাথে সাথে এটাতে আগুন দিবে। আমি লাইটার জ্বালিয়ে তৈরি হয়ে থাকলাম। স্যার চেষ্টা করছে হাত উঠিয়ে আনার। এক চিৎকার দিয়ে জোরে টান মেরে হাতটা ছাড়িয়ে নিয়ে এলো। আমি সাথে সাথে স্যারের হাতের তাবিজটাকে আগুন দিয়ে দিলাম। এবার দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। চারপাশ থেকে একটা মেয়ে কণ্ঠের আত্মচিৎকার ভেসে আসলো। মনে হচ্ছে যেন মেয়েটা পুড়ে যাচ্ছে এই আগুনে। ধীরে ধীরে তাবিজটা পুড়ে বাতাসে মিশে গেল। স্যার বলল এখনই এখান থেকে যেতে হবে আমাদের। আশ্চর্যের ব্যাপার হলো এই আগুনে স্যারের হাতের কিছুই হয়নি। যাওয়ার সময় স্যার রিশফার কবর থেকে এক মুঠো মাটি নিয়ে নিল। জানি না এটা দিয়ে কি করবে সে। আমরা দৌড়ে সেখান থেকে চলে এলাম। তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। মানুষজন রাস্তায় হাঁটাচলা করছে। দেখলাম স্যার খুব আহত, তবুও যেন তার কোনো মাথা ব্যথা নেই। আমি স্যারকে বললাম, স্যার আমাদের হাসপাতালে যাওয়া দরকার, আপনার ক্ষত থেকে রক্ত বের হচ্ছে, আপনি আহত। স্যার বলল আমি যখন গাছের একদম মাথায় উঠে তাবিজটা খুঁজছিলাম ঠিক তখনই পেছন থেকে কেউ আমার গলা চেপে ধরলো। আমি আগেই জানতাম এখানে তাবিজ পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকবে, তাই আগে আমি নিজের পজিশন ঠিক করলাম যাতে আমি পড়ে না যাই। আমি ধীরে ধীরে বললাম, পেছন থেকে হামলা করলি? তোদের মনিব যেমন কাপুরুষ তোরাও তেমন কাপুরুষ, সাহস থাকলে সামনে আয়। এটা শুনে আমার গলা থেকে হাত সরে গেল। তারপর দেখলাম একটা কালো বিড়াল নারকেল গাছের পাতার উপর দিয়ে হেঁটে আসছে। ততক্ষণে আমি তাবিজ পেয়ে গিয়েছি। গাছ থেকে নামতে যাব তখনই বিড়ালটা আমার উপর আক্রমণ করে বসে। তার ধারালো নখ দিয়ে আমার মুখে আঁচড় লেগে যায়, কিন্তু আমি তাকে ছিটকে ফেলে দিয়ে দ্রুত নেমে যাই। আমি আবেগে আপ্লুত হয়ে স্যারের হাত ধরে বললাম, স্যার আপনি আমার দেখা সেরা একজন মানুষ। কোনো সম্পর্ক না থাকার পরেও একটা মেয়ের জন্য নিজের জীবনকে এতটা ঝুঁকিতে ফেলছেন। আর আমি স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের কথাই চিন্তা করে গিয়েছি। আপনার জন্য আমি আমার মা আর বোনের কথা জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার বলল, আমার মামা বলেছিল ধন্যবাদ না বলে ভালোবাসি বলার অভ্যাস করুন, সিঙ্গেল মুক্ত দেশ গড়তে সাহায্য করুন। আমি হাসতে হাসতে বললাম, স্যার আপনি এমন কেন? আহত অবস্থায়ও মজা করতে হবে। চলেন আগে হাসপাতালে যাব, তারপর যা করার করব। হঠাৎ একটা লোক আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, আবার দেখা হয়ে গেল আমাদের, তাই না? গালিব স্যার বলল, ডোরিয়া। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখানে শেষ হয়ে যায় রিশফা গল্প সিজন 2 পার্ট 6। তো গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর পরবর্তী পার্ট পেতে হলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ।